হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মে মাসের সাফল্য ম্যাগাজিন থেকে কলকাতা পুলিশ প্র্যাকটিস সেটের আমরা ম্যাথ সলভ করেছিলাম আগের ক্লাসটাতে। এই ক্লাসটাতে আমরা জিকে সলভ করব। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ সাফল্য পুরো ম্যাগাজিনটা পাঠানো আছে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একবার ডাউনলোড করে নেবে। ঠিক আছে, জিকে আমাদের আছে 61 নম্বর থেকে। জিকে আছে আমাদের 61 নম্বর থেকে জিকে আছে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা শুরু করব। দেখো ফার্স্ট কোশ্চেন যে 61 নম্বরে, রিহান্দ নদী উপত্যকা প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এই যে রিহান্দ নদী উপত্যকা প্রকল্প, সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, ইউপিতে আমাদের অবস্থিত, এটা তোমরা একটু মনে রাখবে। তারপর ভারতের সবথেকে ছোট জলাভূমি কোনটি? ভারতের সবথেকে ছোট জলাভূমি সেটা হচ্ছে রেণুকা জলাভূমি, অপশন বি। আর যদি বলতো যে ভারতের সবথেকে বড় জলাভূমি কোনটি, তাহলে ভারতের সবথেকে বড় যদি বলতো যে এই বড় জলাভূমি, তাহলে হতো সুন্দরবন যে ডেল্টা আছে সেই সুন্দরবনের জলাভূমি। ঠিক আছে, সবথেকে বড় জলাভূমি। আর বৃহত্তম বদ্বীপ যদি বলতো, তাহলে সেটা হতো এই বড় জলাভূমি যেখানে অবস্থিত সুন্দরবনে, সেই সুন্দরবনের বদ্বীপ ডেল্টা সবথেকে বৃহত্তম বদ্বীপ ডেল্টা। তারপর কোশ্চেন 63, যে দাচিগ্রাম জাতীয় উদ্যানে নিচের কোন প্রাণীটি দেখতে পাওয়া যায়? দাচিগ্রাম জাতীয় উদ্যানে নিচের কোন প্রাণীটি দেখতে পাওয়া যায়? কস্তুরী হরিণ, হাঙুল, রেড পান্ডা না বাঘ? তো এখানে আমাদের অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে হাঙুল প্রাণীটি দেখতে পাওয়া যায় এই দাচিগ্রাম জাতীয় উদ্যানে। কস্তুরী হরিণ যদি বলা হয়, এই কস্তুরী হরিণ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের চায়নাতে। ঠিক আছে, কস্তুরী হরিণ দেখতে পাওয়া যায় চায়নাতে। রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে এই রেড পান্ডা প্রাণীটি দেখতে পাওয়া যায়। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত যদি বলা হয়, তাহলে কি হবে? WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত। ভারতের সংবিধানের মূল নথিটি নিজের কোন ব্যক্তি নিজের হাতে লিখেছিলেন? ডক্টর BR আম্বেদকর, সরোজিনী নাইডু না প্রেম বিহারী নারায়ণ রায়জাদা না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তো এখানে আমাদের অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে সংবিধানের মূল নথিটি লিখেছিলেন নিজের হাতে, সেটা হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ডক্টর BR আম্বেদকরকে কি বলা হয়? সংবিধানের জনক বলা হয়। সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে। এবার এখান থেকে আর একটা কোশ্চেন আসে, যে ডক্টর BR আম্বেদকর কত নম্বর ধারাকে হৃদয় এবং আত্মা বলেছেন? হৃদয় ও আত্মা বলেছেন কত নম্বর ধারাকে? সেটা হবে আমাদের কত? 32 নম্বর ধারাকে ডক্টর BR আম্বেদকর হৃদয়, সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে। এটা একটু খুব ইম্পর্টেন্ট, অনেকটা সেটে কিন্তু থাকে, যে হৃদয় ও আত্মা বলেছেন কত নম্বর ধারাকে? সেটা হবে 32 নম্বর ধারাকে। ভারতের এরপর কোশ্চেন 5 অর্থাৎ 65, ভারতের সংবিধানের নবম তফসিলটি কিসের মাধ্যমে যুক্ত করা হয়েছে? তাহলে নবম তফসিলটি আমাদের প্রথম সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। অপশন বি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর কোশ্চেন 66, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী না গুলজারিলাল নন্দ না লাল বাহাদুর শাস্ত্রী? তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে হয়েছিল। তখন এই 1965 সালে অর্থাৎ 1964-65 সালে যে প্রধানমন্ত্রী ছিল সে ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ইনি ছিল তখন কি সেকেন্ড প্রাইম মিনিস্টার। ঠিক আছে, সেকেন্ড PM। তাহলে এই লাল বাহাদুর শাস্ত্রী ছিল 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী। কোশ্চেন 7 অর্থাৎ 67, 1980 সালে 15 এপ্রিল ভারতের কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল?
1980 সালের 15 এপ্রিল ভারতের কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? 4, 12, 6 না 8? তো এখানে অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 6টি ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল। ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক এটিএম পরিষেবা চালু করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটিএম পরিষেবা চালু করেন কোন ব্যাংক? এইচএসবিসি, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই না আইসিসিআই? তো এখানে আমাদের কি হবে? এইচএসবিসি ব্যাংক কিন্তু প্রথম এটিএম চালু করেন। এইচএসবিসি ব্যাংকটির ফুল ফর্ম কি? মানে এই এইচএসবিসি কথাটার ফুল ফর্ম এইচএ হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। ঠিক আছে, এই হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। মন্দা বা অবনতির সময় কোন ধরনের বেকারত্ব বৃদ্ধি পায়? মন্দা বা অবনতির সময় কোন ধরনের বেকারত্ব বৃদ্ধি পায়? মৌসুমি বেকারত্ব তো হবে না, কারণ এটা মৌসুমি বেকারত্ব দেখা যায় কীরকম? ধরো চাষবাস একটা মৌসুমে পোঁতা হয়, যেমন চাষবাস যেমন ধান কোনো একটা মৌসুমে পোঁতা হয় এবং কোনো একটা মৌসুমে কাটা হয়। যে সময় ধান পোঁতা হয় এবং যে সময় ধান কাটা হয় তখন লেবারগুলো কি থাকে? তখন লেবারগুলো কিন্তু কাজে থাকে, বাদবাকি টাইমটাই কি থাকে? তারা বেকার থাকে। সেটা হবে আমাদের মৌসুমি বেকারত্ব। তারপর এই মৌসুমি বেকারত্বের আরেকটা উদাহরণ হচ্ছে আম বাগান। যেমন একটা বছরের একটা মাসে হয়তো আম বাগানে পুরো কাজ হয়, তখন লেবারগুলো কাজে থাকে, বাদবাকি মাসটাই কি থাকে? বেকারত্ব থাকে, সেটা হবে মৌসুমি বেকারত্ব। তারপর হচ্ছে সংঘর্ষজনিত বেকারত্ব, যেমন হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে সংঘর্ষজনিত বেকারত্বটা থাকে, যে সংঘর্ষের জন্য লড়ছে কিন্তু তাও বেকারত্ব, সেটা হচ্ছে সংঘর্ষজনিত বেকারত্ব। তাহলে এখানে আমাদের মন্দা বা অবনতির সময় কোন ধরনের বেকারত্ব বৃদ্ধি পায়? অপশান বি আর সি এর মধ্যে কোনটা হবে? তো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে চক্রীয় বেকারত্ব। ঠিক আছে, চক্রীয় বেকারত্ব অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন 70, নিচের কোনটি ভারতের অর্থনৈতিক সংবিধান নামে পরিচিত? অর্থনৈতিক সংবিধান নামে পরিচিত কোন শিল্পনীতি? 1948 সালের শিল্পনীতি, 1978, 91 না 1956 সালের শিল্পনীতি? তো অপশান ডি এটার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1956 সালের শিল্পনীতি আমাদের কিন্তু অর্থনৈতিক সংবিধান নামে পরিচিত। প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস, কোশ্চেন 71, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজের দাবিতে স্বরাজ শব্দটি ব্যবহার করেছিলেন কে? বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে না সুরেন্দ্রনাথ ব্যানার্জি না দাদাভাই নৌরোজি? তাহলে এখানে কি হবে? অপশান আমাদের কোশ্চেনটা কি বলা আছে আর একবার কোশ্চেনটা পড়ি। আর এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিকে? তাহলে জাতীয় কংগ্রেসের সভাপতি হবে WC ব্যানার্জি। ঠিক আছে, WC ব্যানার্জি, অর্থাৎ WCB যেটাকে বলা হয়, যে জাতীয় কংগ্রেসের সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে এই জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজের দাবিতে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন দাদাভাই নৌরোজি। অপশান বি এই প্রশ্নের ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে স্বরাজ দাবিতে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। এরপর কোশ্চেন 72, যে লেখাটা আর একটু বড় করি। তাহলে এখানে নিচের কোনটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ করেছিলেন? প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ করেছিলেন ভারত শাসন আইন 1935 না ক্রিপস মিশন না মন্টেগু চেমসফোর্ড সংস্কার না মরলেমিটো সংস্কার? তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসন পরিমাপ প্রবর্তন করেছিলেন কে? অপশান ডি, ভারত শাসন আইন 1935 এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবার স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? এটা আরেকটা আমরা প্র্যাকটিস সেটে পেয়েছিলাম, যে স্বায়ত্তশাসনের জনক বলা হয় কাকে। তাহলে এই যদি আগের প্র্যাকটিস সেটগুলো করে থাকো তাহলে তোমরা জেনে থাকবে যে স্বায়ত্তশাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। ঠিক আছে, লর্ড রিপনকে স্বায়ত্তশাসনের জনক বলা হয়। 1510 সালে পর্তুগিজরা কাকে হারিয়ে গোয়া দখল করেছিল? এই যে পর্তুগিজরা এখানে কাকে হারিয়ে গোয়া দখল করেছিল? তারপর উত্তর ভারতে মানে পর্তুগিজদের কি হয়? এই গোয়াতে রাজধানী হয়। ঠিক আছে, তাহলে কাকে পর্তুগিজরা
গোয়া মানে কাকে হারিয়েছিল, তাহলে এখানে আদিল শাহ, মোহাম্মদ শাহ, কাসিম শাহ না ইউসুফ শাহ। তো অপশান এ এইটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আদিল শাহকে কিন্তু হারিয়েছিল। জৌনপুর নামক শহরটি কোন সুলতান প্রতিষ্ঠা করেছিল? জৌনপুর নামক শহরটি মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ না কুলি কুতুব শাহ। তাহলে জৌনপুর নামক শহরটি ফিরোজ শাহ তুগলক কিন্তু তৈরি করেছিল। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়। এটা তোমরা সবাই জানো যে মোহাম্মদ বিন তুগলককে কোন রাজা বলা হয়? পাগলা রাজা বলা হয়। মোহাম্মদ বিন তুগলক তামা আর একটা কি মনে পড়ছে না, তার কিন্তু রৌপ্য মুদ্রা তৈরি করেছিলেন। হ্যাঁ, তামা এবং রূপার কিন্তু মুদ্রা তৈরি করেছিল, যেটা সোনার সাথে সমতুল্য। তারপরে ইলতুৎমিশ টঙ্কা ও জিতল তৈরি করেছিল, ঠিক আছে, মানে ওই মুদ্রা টঙ্কা ও জিতল যদি বলে তাহলে ইলতুৎমিশ। আর এখানে পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। কোশ্চেন 75, মামলুক শাহ রাজবংশ দিল্লিতে কত সাল পর্যন্ত শাসন করেছিল? মামলুক শাহ রাজবংশ দিল্লিতে, এই মামলুক শাহ রাজবংশ কে এনেছিল? কুতুবউদ্দিন আইবক এনেছিল, এটা মাথায় রাখবে। মামলুক শাহ রাজবংশ দিল্লিতে কত সাল থেকে মানে শাসন করেছিল? সেটা হবে 1206 থেকে 1290 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি মেগাস্থিনিস, কৌটিল্য, সমুদ্রগুপ্ত না গোপাল? গোপাল তো হবে না, মেগাস্থিনিস সেলুকাসের দূত ছিল, ঠিক আছে, সেলুকাসের দূত ছিল কে? মেগাস্থিনিস। তাহলে এখানে প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটিল্যকে, যিনি চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসার জন্য তিনি রাজনীতি খেলেছিলেন, তিনি হলেন কৌটিল্য। আগা খান কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ টেনিস, গল্ফ, হকি না ফুটবল? তো এখানে আগা খান কাপ এখানে আমাদের হকি খেলার সাথে যুক্ত, অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। টেনিস কাপ যদি বলা হয় ডেভিস কাপ, সেটা হবে টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর কোশ্চেন 78, সম্প্রতি প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? এই পিটার হিগস তিনি কি ছিল? পদার্থ বিজ্ঞানী ছিল, ঠিক আছে, তিনি একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন এই পিটার হিগস। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি হয়ে যাবে সঠিক অ্যান্সার 2013 সালে কিন্তু নোবেল পুরস্কার পান, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বিন্দু দেবী সম্প্রতি কোন ক্ষেত্রে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন? বিন্দু দেবী সম্প্রতি কোন ক্ষেত্রে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন? সেটা ক্যারাটে, ভারোত্তোলন, কুস্তি না বক্সিং? তাহলে এখানে অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ভারোত্তোলনের সাথে বিন্দু রানী দেবী যুক্ত ছিলেন। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? বিলিয়ান, সুইজারল্যান্ড, বার্লিন, জার্মানি না ব্রুসেলস, বেলজিয়াম? তো এখানে ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রুসেলস, বেলজিয়াম, ঠিক আছে, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে আর একটা আমাদের মনে রাখতে হবে যে WTO, এখানে একটা ট্রিক্স আছে, WTO, WHO, তারপর LTO, এই শেষে ও আছে, এই শেষে এগুলোর যেমন ও আছে, এগুলোর সদর দপ্তর হয়ে যাবে জেনেভা, শুধুমাত্র ন্যাটো ছাড়া। এরকম আর একটা কোশ্চেন ছিল আগের প্র্যাকটিস সেটগুলোতে, যেটা আমরা অ্যাচিভার থেকে সলভ করেছিলাম। এরকম শেষে যদি ও থাকে, বলেছিলাম সেইটাতে যে শেষে যদি ও থাকে শুধুমাত্র ন্যাটো ছাড়া, ন্যাটোর শেষে ও আছে কিন্তু ন্যাটো এটা সব থেকে বড়ো, NATO 4টা অক্ষর আছে, তাহলে এটা বেলজিয়াম, এটাও বড় হবে। আর এখানে আমাদের কি হবে, শেষে যদি ও থাকে তাহলে জেনেভা হয়ে যাবে কিন্তু এদের সদর দপ্তর, যেমন WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, LTO লেবার ট্রেড অর্গানাইজেশন, এরকম একটা আছে, ঠিক আছে, LTO না LNO এরকম কিছু একটা আছে, ঠিক আছে, তো সেটা তোমরা একবার দেখে নেবে। তো এখানে আমাদের এই শেষে যখন ও থাকবে এদের সদর দপ্তর হয়ে যাবে জেনেভা, তাহলে ন্যাটোর সদর দপ্তর হয়ে যাবে বেলজিয়াম, অপশান সি। কোশ্চেন 81,
2024 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এসসিও সামিট অনুষ্ঠিত হবে ভারত, কাজাক, ইস্তান না পাকিস্তান না ইরান? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে কাজাক ইস্তানে কিন্তু এসসিও সামিট অনুষ্ঠিত হবে। সম্প্রতি মাতাবাড়ি প্যারা জিআই ট্যাগ পেয়েছেন, মাতাবাড়ি জিআই ট্যাগ পেয়েছেন, এটি কোন রাজ্যে পেলেন? তাহলে এই মাতাবাড়ি প্যারা সেটা জিআই ট্যাগ পেয়েছেন ত্রিপুরা, আসাম, কর্ণাটক না মধ্যপ্রদেশ? তাহলে এখানে আমাদের অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ত্রিপুরা। তাহলে এই মাতাবাড়ি প্যারা সেটা কোথায় অবস্থিত? এই মাতাবাড়ি এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে, সেটা জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ সম্পর্কে একটু জেনে রাখবো, কোনো একটা সেটে চলে আসতে পারে যে জিআই কথাটার ফুল ফর্ম কি? জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে। 2003 সালে, মানে কত সালে প্রথম জিআই কার্যকরী হয়? 2003 সালে। তখন কিন্তু পুরোপুরি ট্যাগ পায়নি। 2004 থেকে 2005-এর মধ্যে প্রথম জিআই ট্যাগকে মানে কি পান? অর্থাৎ দার্জিলিং চা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল 2004-05 সালে, আর কার্যকরী হয় জিআই ট্যাগ সেটা হয়ে যায় 2003 সাল থেকে। তারপর কোশ্চেন 83, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কোন দিনটিতে পালন করা হয়? ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে দিনটি পালন করা হয় অপশন বি 10ই এপ্রিল। এখান থেকে কোশ্চেন হলো হোমিওপ্যাথির জনক কাকে বলা হয়? হ্যামিয়েন, ম্যাকিয়েল হ্যামিউয়েন না কীরকম এরকম একটা কিছু আছে, এর আমার মনে পড়ছে না, তোমরা একবার গুগলে সার্চ করে নেবে যে হোমিওপ্যাথির জনক কাকে বলা হয়। কোশ্চেন 84, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড সাইবার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কততম? তাহলে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম কোনগুলো? সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটারের দ্বারা যেগুলো ক্রাইম হয়, যেমন টাকা হ্যাক, মানে টাকা কম্পিউটারের মাধ্যমে যে বিভিন্ন মুভিতে দেখো যে টাকা নিয়ে নেওয়া, তারপর হয়তো কোনো ডিটেলস নিয়ে নেওয়া, সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম। সেটা হবে ভারতের স্থান কততম? সেটা হবে 10তম, ঠিক আছে। ভারতের স্থান 10তম। এবার যদি বলা হয় প্রথমতম কে আছে ফার্স্ট এরকম হ্যাকিংয়ে, সাইবার ক্রাইমে, সেটা হবে কে? রাশিয়া, ঠিক আছে, রাশিয়া। কোশ্চেন 85, পাইকা নৃত্যটি কোন রাজ্যের স্থানীয় নৃত্যকলা? তাহলে পাইকা নৃত্যটি ঝাড়খণ্ড, রাজস্থান, সিকিম না উত্তরপ্রদেশ? এখানে অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ঝাড়খণ্ড, ঠিক আছে। পাইকা নৃত্যটি কোন রাজ্যের স্থানীয় নৃত্যকলা? ঝাড়খণ্ড। এখান থেকে আর একটা কোশ্চেন আসে, এটা হচ্ছে মুন্ডা উপজাতিদের কিন্তু নৃত্যটা হয়, মুন্ডা উপজাতিদের মধ্যে, মুন্ডা উপজাতি। এখান থেকে কোশ্চেন আসে, কোনো একটা আমি প্র্যাকটিস সেটে দেখেছিলাম যে মুন্ডা উপজাতিদের এই যে নৃত্যগুলির মধ্যে কোনগুলো, তখন বিভিন্ন নৃত্যের নাম দেওয়া আছে, তাহলে পাইকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর পাইকা কোন রাজ্যের স্থানীয় নৃত্যকলা? ঝাড়খণ্ড। যদি উত্তরপ্রদেশের নৃত্য বলা হয় তাহলে হবে কি? কথক, ঠিক আছে, কথক হবে উত্তরপ্রদেশের নৃত্য। রাজস্থানের যদি নৃত্য বলা হয় তাহলে কি হবে? কালবেলিয়া, তারপর ঘোমরা, কালবেলিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এসএসসিতে কিন্তু খুব জিজ্ঞেস করে যে কালবেলিয়া নৃত্য, সেটা হবে রাজস্থান। এরপর যদি বলা হয় সিকিম, মুখোশ নৃত্য, মুখোশ পরের নৃত্য কোন রাজ্যে আছে? সেটা হবে সিকিম, ঠিক আছে। এরপর কোশ্চেন 86, বেকলাইটের রাসায়নিক নাম কি? বেকলাইট, আমি দুটো অপশন বলছি, বি আর ডি এর মধ্যে কোনটা হবে? ফেনল ফর্মালডিহাইড না ফেনল টেট্রাক্লোরাইড? তাহলে এখান থেকে এইভাবে মনে রাখতে পারো যে এখানে দেখো লাইট আছে আর এখানে আছে হাইট আছে, লাইট হাইট, তাহলে ফেনল ফর্মালডিহাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপকে কি বলা হয়? হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপকে কি বলা হয়? ডিউটেরিয়াম, প্রোটিয়াম, রেডিয়াম না ট্রাইটেরিয়াম? তাহলে হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপকে বলা হয় ট্রাইটেরিয়াম, ঠিক আছে। প্রোটিয়াম কাকে বলা হয়? হাইড্রোজেনে
যখন যে হাইড্রোজেনের নিউট্রন থাকে না তাকে প্রোটিয়াম বলা হয়, মানে একবারেই নিউট্রন থাকবে না। ডিউটোরিয়াম কাকে বলা হয়? হাইড্রোজেনের ভারী আইসোটোপকে কিন্তু ডিউটোরিয়াম বলা হয়। আর রেডিয়াম একটা রাসায়নিক মৌল, হাইড্রোজেনের একটি রাসায়নিক মৌল হচ্ছে রেডিয়াম। আর এখানে তেজস্ক্রিয় আইসোটোপকে বলা হয় ট্রাইটেরিয়াম। এখানে যদি বলতো হাইড্রোজেনের ভারী আইসোটোপ সেটা হবে ডিউটেরিয়াম। ঠিক আছে, অপশান এ। তো এখানে আমাদের অপশান ডি সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন 88। এবার আমাদের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। আমি জানি না আঙুরের রাসায়নিক নাম, কিন্তু জানি দইয়ের রাসায়নিক নাম জানি, ভিনিগারের রাসায়নিক নাম জানি, কিংবা দইয়ের রাসায়নিক নাম জানলেই হবে যে দইয়ের রাসায়নিক নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে বি এর সাথে কি মিলছে? 4 নম্বর। তাহলে এখানে দেখো বি এর সাথে 4, আমাদের একটা অপশানেই আছে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার দেখো ভিনিগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ডি কার সাথে মিলছে? ডি মিলছে 1-এর সাথে, তাহলে এখানে দেখো ডি আছে 1-এর সাথে, বি আছে 4 নম্বর, তাহলে এ এর আছে 3। তাহলে এখানে আমাদের আঙুরের রাসায়নিক মানে আঙুরে কোন অ্যাসিড আছে? কোন অ্যাসিড? সেটা হচ্ছে টার্টরিক অ্যাসিড আছে। তাহলে পালং শাকে কোনটা আছে? অক্সালিক অ্যাসিড আছে পালং শাকে। ঠিক আছে, এইভাবে তোমাদের সলভ করতে হবে, মানে একটা জানা থাকলেই কিন্তু এখানে হয়ে যাবে। একমাত্র তেজস্ক্রিয় মৌল যেটি বায়ুমণ্ডলে উপস্থিতি নয় সেটি কোনটি? জেনন, রেডন, নিয়ন না আর্গন? তাহলে এখানে আমাদের অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে বায়ুমণ্ডলে উপস্থিতিও নয় কিন্তু রেডন। কোনটি শক্তির একক নয়? পাস্কেল, আর্গ, ক্যালোরি না জুল? তাহলে এখানে পাস্কেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। শক্তির একক নয় পাস্কেল, সেটা কিসের একক? সেটা হয়ে যাবে আমাদের চাপের একক। চাপের এককের নাম হচ্ছে পাস্কেল। এবার কোশ্চেন 91। সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়। দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, সেটি কোন কারণে? প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ না বিক্ষেপণ? বিচ্ছুরণ কোনটা? যেমন সূর্যরশ্মি যখন এই সূর্য থেকে আলো যখন আসে, এই আলোর ছটাটা যখন আসে তখন এই আমাদের এই ট্রপোস্ফিয়ারে অনেকটা ধুলোবালি সব বাতাসে ওড়ে, সেই বাতাসে এই আলোটা পড়ে চারিদিকে ছড়ায়, সেটা হবে আমাদের বিচ্ছুরণ। ঠিক আছে, সেটা হবে আমাদের বিচ্ছুরণ। এবার প্রতিসরণ কি? প্রতিসরণ হচ্ছে আমাদের কি, ধরো এই প্রতিসরণ, হ্যাঁ মনে পড়লো যে এর আগের সেটটাতে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেটে এরকম কোশ্চেন ছিল যে এই একটা গ্লাস আছে, গ্লাসের তলে একটা কয়েন আছে। ঠিক আছে, এই কয়েনটা এই জলের ওপর থেকে, মানে একটা আলোর ছটা পড়লো, সেটা কয়েনটা একটু ওপরের দিকে ওঠা মনে হবে, সেটা কোন কারণে হয়? সেটা প্রতিসরণের কারণেই হয়। তাহলে এখানে সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, সেটার কারণ হচ্ছে কিন্তু প্রতিসরণ, আলোর প্রতিসরণ। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? হিমালয়ের দান কেন বলেছেন? কারণ হিমালয় ভারতকে সব দিক দিয়েই রক্ষা করছে। ঠিক আছে, কারণ বরফের হাত থেকে রক্ষা করছে, আবহাওয়ার হাত থেকে রক্ষা করছে, তাই ভারতকে হিমালয়ের দান বলা হয়েছে। এবার কে বলেছে? ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার না কে এম পানিক্কর? তো এখানে অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কে এম পানিক্কর কিন্তু হিমালয়ের দান বলেছেন ভারতকে। শকুন্তলা চিত্রটি কোন শিল্পী অঙ্কন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু না রবি শর্মা? তাহলে শকুন্তলা চরিত্রটি কিন্তু অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে রবি বর্মা কিন্তু অঙ্কন করেছেন। আর এখানে যদি বলা হয় শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থটি কার রচনা? তখন কি হবে? সেটা হবে কালিদাস। আর কি আছে কালিদাসের? মেঘদূতম আছে, কুমার সম্ভব আছে, আগের ক্লাসগুলোতে করেছিলাম। তারপর কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বুলবুল নামে পরিচিত? এই কোশ্চেনটা প্রথমে আমি বুঝতেই পারিনি। ভারতের বুলবুল নামে পরিচিত, আমি জানি কি ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? ভারতের নাইটিঙ্গেল
ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। এই নাইটিঙ্গেল কথাটার অর্থই হচ্ছে কিন্তু বুলবুল, বুলবুল পাখি যে আছে সেই বুলবুল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বুলবুল নামে পরিচিত? সরোজিনী নাইডু। এখানে কোশ্চেন আসতে পারে ভারতের নাইটিঙ্গেল নামেও কে পরিচিত, সেটাও হবে কিন্তু সরোজিনী নাইডু। ঠিক আছে, বুলবুল কেন বলা হয়? তিনি কবি ছিল, সমাজ বিদ্রোহী ছিল, অর্থাৎ সমাজ বিদ্রোহী বলছি মানে স্বাধীনতার জন্য তিনি লড়েছিল, কবি ছিল, গায়িকা ছিল, তিনি তার জন্য কিন্তু ভারতের বুলবুল নামে পরিচিত। আধুনিক পর্যায় সারণীর সূত্র কে আবিষ্কার করেন? এখানে কনফিউশন থাকতে পারে কিন্তু, যে আধুনিক পর্যায় সারণী মেন্ডেলিভ হবে না মোসলে। মোসলে আবিষ্কার করেন, নাম দেন মেন্ডেলিভ, তাহলে এখানে আবিষ্কার চেয়েছে, তাহলে মোসলে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? রাদারফোর্ড হচ্ছে পরমাণু আবিষ্কার করেন, পরমাণু আবিষ্কার করেন রাদারফোর্ড। ডাল্টন যদি বলা হয় তাহলে হবে পারমাণবিক তত্ত্ব, পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন ডাল্টন। ঠিক আছে, আর পরমাণু আবিষ্কার করেন কিন্তু রাদারফোর্ড। কনভারসেন উইথ মাইসেলফ বইটির রচয়িতাকে? কনভারসেন উইথ মাইসেলফ বইটির রচয়িতা অনিতা দেশাই, নেলসন ম্যান্ডেলা, শেক্সপিয়ার না বরিস জনসন? কনভারসেন উইথ মাইসেলফ, নেলসন ম্যান্ডেলা, অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কৃষিক্ষেত্র থেকে প্রাপ্ত কর কে সংগ্রহ করে? কোশ্চেন 97, কৃষিক্ষেত্র থেকে প্রাপ্ত কর কে সংগ্রহ করেন? রাজ্য, কেন্দ্র, লোকাল প্রশাসন না এ বি দুটোই? এখানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু এ বি দুটোই সঠিক অ্যান্সার হয়, কিন্তু এখানে আমাদের কৃষিক্ষেত্র থেকে প্রাপ্ত কর কেন্দ্রীয় সরকার কিন্তু সংগ্রহ করে না। ঠিক আছে, রাজ্য সরকার সংগ্রহ করে, অপশন এ শুধুমাত্র এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঋগ্বেদের কটি মণ্ডল আছে? ঋগ্বেদে 18, 10, 9 না 25? তাহলে এখানে আমরা জানি যে 10টি মণ্ডল আছে। ঠিক আছে, ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? 10টি মণ্ডল আছে। এখান থেকে কোশ্চেন আসে যে 10 রাজার যুদ্ধ কত নম্বর মণ্ডলে আছে? ঠিক আছে, রাজা ভরতের সাথে 10 রাজার যুদ্ধ হয়েছিল, 10 রাজার যুদ্ধ। ঠিক আছে, 10 রাজার যুদ্ধ কত নম্বর মণ্ডলে আছে? সেটা হয়ে যাবে 7তম মণ্ডলে আছে 10 রাজার যুদ্ধ। উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে যুক্ত কে হলেন? উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে যুক্ত কে হলেন? থেরি ডেলাপোর্তে না কে কৃতিভাসান না শ্রীনিবাস পাল্লিয়া না বিজয় কুমার? এখানে অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে শ্রীনিবাস উইপ্রো কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন। কোশ্চেন 100, ক্রেমলিন প্লেস, ঠিক আছে, ক্রেমলিন প্লেস কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন না রাশিয়া? তো এখানে অপশান ডি রাশিয়া হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, প্রায় 61 থেকে 100টা অর্থাৎ 40টা কোশ্চেন ছিল। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।